আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এই অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো। আমাদের উদ্দীপকটি ছিল আলফা কোম্পানি লিমিটেড 2020 সালের 1 জানুয়ারি 1,80,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে উহার আনয়ন ও সংস্থাপন বাবদ যথাক্রমে 5,000 টাকা ও 15,000 টাকা ব্যয় নির্বাহ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি মেশিন কিনেছিল 1,80,000 টাকা দিয়ে। এই মেশিনটি আনয়ন করার জন্য আমাদের ব্যয় হয়েছিল 5,000 টাকা এবং সংস্থাপন করার জন্য ব্যয় হয়েছিল 15,000 টাকা। আমরা জানি কোন স্থায়ী সম্পত্তি ক্রয় করলে এই স্থায়ী সম্পত্তি ক্রয় রিলেটেড যত প্রকার খরচ হয় সবগুলো আমাদের ক্রয় মূল্যকে কি করে বৃদ্ধি করে। তাহলে এই যে আনয়ন খরচ 5,000 টাকা, সংস্থাপন খরচ 15,000 টাকা, টোটাল হলো 20,000 টাকা। আর 1,80,000 টাকা দিয়ে মেশিনটি ক্রয় করা হয়েছিল, তাহলে টোটাল ক্রয় মূল্য কত দাঁড়ালো? 2 লক্ষ টাকা। 1,80,000 টাকা আর হচ্ছে 20,000 টাকা, টোটাল কত? 2 লক্ষ টাকা। পরবর্তীতে বলা আছে মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর এবং আয়ুষ্কাল শেষে উহার ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা হবে বলে ধরা হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মেশিনটি ক্রয় করেছিল টোটাল টাকা 2 লক্ষ টাকা দিয়ে এবং এই মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ছিল 10 বছর এবং আয়ুষ্কাল শেষে এই মেশিনটির ভগ্নাবশেষ মূল্য থাকবে 20,000 টাকা। স্থির কিস্তি পদ্ধতিতে 20% হারে কোম্পানি উক্ত মেশিনের অপচয় ধার্য এবং প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাব সমাপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে স্থির কিস্তি পদ্ধতি, এই যে এখানে আছে স্থির কিস্তি পদ্ধতি, এই স্থির কিস্তি পদ্ধতি মানে হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। এই স্থির কিস্তি পদ্ধতি মানে কি? সরলরৈখিক পদ্ধতি। এবং অপচয়ের হার দেওয়া আছে 20%। অপচয়ের হার কত দেওয়া আছে? 20%। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন সরলরৈখিক পদ্ধতি অর্থাৎ স্থির কিস্তি পদ্ধতিতে অপচয়ের হার দ্বারা অঙ্ক করব তখন বার্ষিক অপচয়ের সূত্রটি হচ্ছে অপচয় যোগ্য মূল্য ইনটু হচ্ছে অপচয়ের হার। অপচয় যোগ্য মূল্য ইনটু কি? অপচয়ের হার, তাহলে বার্ষিক অপচয় বের হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আরেকটা কথা মাথায় রাখতে হবে, অপচয় যোগ্য মূল্য এটা বের করার সূত্র হচ্ছে ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হবে। ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। তার পরবর্তীতে দেখো আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছে। ক, মেশিনের অপচয় যোগ্য মূল্য ও বার্ষিক অপচয় নির্ণয় করো। খ, কোম্পানির প্রথম 3 বছরের মেশিন ক্রয় ও অপচয় সংক্রান্ত জাবেদা প্রস্তুত করো। এই যে খ নাম্বার বলেছে প্রথম 3 বছরের মেশিন ও অপচয় সংক্রান্ত জাবেদা প্রস্তুত করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের অঙ্কটি ছিল 2020 সালে জানুয়ারির 1 তারিখে মেশিনটি ক্রয় করা হয়েছিল। তার মানে এই যে 2020 সাল, 21 সাল এবং 22 সাল, এই 3 বছরের অপচয় সংক্রান্ত জাবেদা দেখাতে হবে এবং মেশিন ক্রয় সংক্রান্ত জাবেদা দেখাতে হবে। গ নাম্বার আমাদের কি বলেছে? গ নাম্বার বলেছে মেশিন হিসাব ও অপচয় হিসাবের খতিয়ান প্রস্তুত করো প্রথম 3 বছরের জন্য। এখন আসো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক নাম্বার কি বলেছে? মেশিনের অপচয় যোগ্য মূল্য নির্ণয় করো। তাহলে অপচয় যোগ্য মূল্য নির্ণয়ের সূত্রটি হচ্ছে ক্রয় মূল্য মাইনাস হলো ভগ্নাবশেষ মূল্য। ক্রয় মূল্য মাইনাস কি? ভগ্নাবশেষ মূল্য। তাহলে তুমি ফার্স্ট অফ অল লিখতে পারো ক, মেশিনের অপচয় যোগ্য মূল্য নির্ণয়। অপচয় যোগ্য মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস হলো ভগ্নাবশেষ মূল্য। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে মেশিনটি, এই মেশিনটি কিন্তু দেখো 1,80,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছিল। তার পরবর্তীতে আনয়ন খরচ এবং সংস্থাপন খরচের জন্য আরো 15,000 আর 5,000 টাকা ব্যয় হয়েছিল। ঠিক আছে, তাহলে এই যে 20,000 টাকা এটা কিন্তু ক্রয় মূল্যের সাথে যোগ হয়ে ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল মেশিনটি ক্রয় করা হয়েছিল কত টাকা দিয়ে? ফার্স্ট অফ অল মেশিনটি ক্রয় করা হয়েছিল 1,80,000 টাকা দিয়ে। এটার সাথে তুমি যোগ করতে হবে আনয়ন খরচ। এই যে আনয়ন খরচ 5,000 টাকা। ঠিক আছে, এখন এই যে 5,000 টাকা তুমি যোগ করো। পরবর্তীতে আরো যোগ করতে হবে তোমার এই যে সংস্থাপন করার জন্য 15,000 টাকা ব্যয় হয়েছে, এই 15,000 টাকা। ঠিক আছে, এই যে এখন দাঁড়ালো টোটাল ক্রয় মূল্য মাইনাস হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে ভগ্নাবশেষ মূল্য কত? এই যে এখানে দেখো বলা আছে আয়ুষ্কাল শেষে উহার ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা হবে বলে ধরা হলো। তাহলে এই যে আমাদের ভগ্নাবশেষ মূল্য কত টাকা? 20,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য কত টাকা? 20,000 টাকা। তাহলে তুমি এখানে লিখতে পারো এই যে 20,000 টাকা। এখন 1,80,000 টাকা প্লাস 5,000 টাকা আর হচ্ছে 15,000 টাকা, টোটাল হলো হচ্ছে 2 লক্ষ টাকা। টোটাল হলো কত? এই যে 2 লক্ষ টাকা।
2 লক্ষ টাকা থেকে তুমি 20,000 ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে দিবা, তাহলে তোমার থাকতেছে 1,80,000 টাকা। এটা তোমার অপচয়যোগ্য মূল্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আমাদের আরেকটি রিকোয়ারমেন্ট ক নম্বরে ছিল, তা হচ্ছে বার্ষিক অপচয় নির্ণয় করো। যেহেতু এখানে অপচয়ের হার দেওয়া আছে, অবশ্যই তোমার সূত্রটি হবে বার্ষিক অপচয় ইকুয়াল টু অপচয়যোগ্য মূল্য ইনটু হচ্ছে অপচয়ের হার। বার্ষিক অপচয় সমান সমান অপচয়যোগ্য মূল্য ইনটু হচ্ছে অপচয়ের হার। তাহলে এই যে 2 নাম্বার রিকোয়ারমেন্ট, ক নাম্বারের 2 নাম্বার রিকোয়ারমেন্ট, এখানে তুমি লিখতে পারো বার্ষিক অপচয় ইকুয়াল টু অপচয় যোগ্য মূল্য ইনটু হচ্ছে অপচয়ের হার। ঠিক আছে, কি দাঁড়ালো? বার্ষিক অপচয় সমান সমান হচ্ছে অপচয় যোগ্য মূল্য ইনটু হচ্ছে অপচয়ের হার। তাহলে এই যে অপচয় যোগ্য মূল্য, এটা তুমি কত বের করেছো? 1,80,000 টাকা বের করেছো। এই যে 1,80,000 টাকা ইনটু হচ্ছে এই যে অপচয়ের হার। এখন একটু খেয়াল করো, এখানে অপচয়ের হার কত? এই যে অপচয়ের হার হচ্ছে 20%। অপচয়ের হার কত? 20%। তাহলে তুমি লিখতে পারো এই যে 20%। তাহলে 1,80,000 টাকা ইনটু হচ্ছে 20%, তাহলে তোমার কত আসতেছে? 36,000 টাকা। কত আসতেছে? এই যে 36,000 টাকা। তাহলে এটাই তোমার বার্ষিক অপচয়, এটাই তোমার কি বার্ষিক অপচয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আসো আমাদের খ নাম্বার রিকোয়ারমেন্টটি কি বলেছে? খ নাম্বার রিকোয়ারমেন্টটি বলেছে কোম্পানির প্রথম 3 বছরের মেশিন ক্রয় ও অপচয় সংক্রান্ত জাবেদা দাখিলা প্রস্তুত করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথম 3 বছর বলতে যেহেতু মেশিনটি ক্রয় করা হয়েছিল 2020 সাল, তার মানে 2020 সাল, 21 সাল এবং 2020, 21 এবং 22 সাল পর্যন্ত আমাদের কি করতে হবে? অপচয় দেখাতে হবে। এখন কথা হচ্ছে, তারা বলেছে মেশিন ক্রয় ও অপচয় সংক্রান্ত জাবেদা দেখাও। আমরা জানি যেই বছর মেশিন ক্রয় করা হয় ওই বছর জাবেদা হয় 3টা। কি কি? মেশিন ক্রয়ের জন্য জাবেদা দিতে হয়, অপচয় হিসাবের জন্য জাবেদা দিতে হয়, আর অপচয় হিসাবটি বন্ধ করার জন্য জাবেদা দিতে হয়। আর যে বছর আমাদের মেশিন ক্রয় করা হয় না ওই বছর শুধু 2টা জাবেদা দিতে হয়, অপচয়ের জন্য এবং অপচয় হিসাব বন্ধ করার জন্য। আমি জাবেদাগুলো একটু বলছি, তোমরা আশা করি সবাই পারো। মেশিন ক্রয়ের জন্য, অর্থাৎ যে বছর মেশিন ক্রয় করা হয় ওই বছর জাবেদা হয় 3টা। 1 নম্বরে হচ্ছে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব ক্রেডিট। 2 নম্বরে অপচয়ের জন্য জাবেদা দিতে হয় বার্ষিক অপচয়ের জন্য অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। তার পরবর্তীতে 3 নম্বর জাবেদাটা দিতে হয় অপচয় হিসাবটা বন্ধ করার জন্য। যেহেতু অপচয় একটা খরচকে বন্ধ করতে গেলে অবশ্যই এর বিপরীত ব্যালেন্সে নিতে হবে। তাহলে খরচ অলওয়েজ ডেবিট ব্যালেন্স, খরচকে তোমার ক্রেডিট করতে হবে এবং আয় বিবরণীকে কি করতে হবে? ডেবিট করতে হবে। এর মানে আয় বিবরণী অথবা ইনকাম সামারি হচ্ছে ডেবিট, অপচয় হিসাব ক্রেডিট। পরবর্তীতে 2021 সালে কিন্তু আর মেশিন ক্রয় করা হয় নাই, তাহলে শুধু জাবেদা হবে 2টা, অপচয় এবং অপচয় হিসাব বন্ধ করার জন্য। তারপরে 22 সালে জাবেদা হবে 2টা, অপচয়ের জন্য অপচয় হিসাব বন্ধ করার জন্য। চলো আর দেরি না করে আমরা জাবেদাগুলো দেখে আসি। এই যে আমরা এখানে লিখলাম আলফা কোম্পানির জাবেদা, তারিখ বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, 2020 সাল জানুয়ারির 1 তারিখ। এই যে মেশিনটি ক্রয় করা হয়েছিল জানুয়ারির 1 তারিখে। ঠিক আছে, কত টাকা দিয়ে? টোটাল হচ্ছে 1,80,000, আর হচ্ছে তোমার 5,000, আর হচ্ছে 15,000, টোটাল যোগ করে হচ্ছে 2 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে এই যে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা কত হবে? 2 লক্ষ টাকা। টাকা কত হবে? 2 লক্ষ টাকা। এই যে 2 লক্ষ টাকা। ঠিক আছে, এটা ডেবিট 2 লক্ষ, ক্রেডিট হবে কত? 2 লক্ষ। পরবর্তীতে সুপ্রিয় শিক্ষার্থীরা, ডিসেম্বরের 31 অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। এখন কথা হচ্ছে এই যে অপচয়ের টাকাটা কত হবে? আমরা ক নাম্বারে বের করেছি, আমরা ক নাম্বারে দেখো বার্ষিক অপচয় বের করেছি কত? এই যে বার্ষিক অপচয় বের করেছি 36,000 টাকা। ঠিক আছে, বার্ষিক অপচয় কত বের করেছি? 36,000 টাকা। তার মানে অপচয়ের টাকা হচ্ছে তোমার 36,000 টাকা। তাহলে তুমি লিখবা এখানে এই যে 36,000 টাকা, এখানেও লিখবা কি? এই যে 36,000 টাকা। ঠিক আছে, তার পরবর্তীতে হচ্ছে এই যে অপচয়টা তুমি করেছো, এই অপচয় হিসাবটা বন্ধ করে দিতে হবে। কার মাধ্যমে? ইনকাম সামারির মধ্যে, অর্থাৎ আয় বিবরণীর মধ্যে স্থানান্তরের মাধ্যমে। এখন তুমি যদি এই যে দেখো অপচয় হিসাবটা ডেবিট, এখন অপচয় হিসাবটা তুমি যদি বন্ধ করতে চাও তাহলে অবশ্যই এটাকে ক্রেডিট করতে হবে। এই যে অপচয় হিসাব ক্রেডিট আর আয় বিবরণী হচ্ছে ডেবিট। এখন টাকা কত হবে? অপচয়ের টাকাটাই এখানেও হবে, এই যে 36,000 টাকা। ঠিক আছে, এই যে 36,000 টাকা। আশা করি 2020 সালের জাবেদাগুলো বুঝতে পেরেছো। তার পরবর্তীতে আসো 2021 সাল, তারপরে 2021 সাল। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এই উদ্দীপকের মধ্যে 2021 সালে কোথাও কোনো মেশিনের
ক্রয় অথবা বিক্রয়ের কথা বলা নাই, তার মানে আমাদের দ্বিতীয় বছর জাবেদা হবে শুধু দুইটা, এই যে অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। এই যে অপচয়টা অর্থাৎ বার্ষিক অপচয় 2021 সালে কত হবে। এখন একটা জিনিস মনে রাখবা, এখানে বলা আছে কি এই যে স্থির কিস্তি পদ্ধতি, এখানে বলা আছে স্থির কিস্তি পদ্ধতি অর্থাৎ সরলরৈখিক পদ্ধতি ব্যবহার করে তারা। এখন সরলরৈখিক পদ্ধতিতে মেশিন যদি নতুন করে ক্রয় অথবা বিক্রয় না করে তাহলে প্রত্যেক বছর বার্ষিক অপচয় সমান। তাহলে আমাদের প্রথম বার্ষিক অপচয় 2020 সালে বার্ষিক অপচয় ছিল 36,000 টাকা, যেহেতু মেশিন ক্রয় করে নাই বিক্রয় করে নাই, তাই মানে 2021 সালে আমাদের কত হবে 36,000 টাকাই হবে, কারণ প্রত্যেক বছর অপচয় কি থাকবে সমান থাকবে, এই যে 36,000 টাকা। ঠিক আছে, তারপরে এই অপচয় হিসাবটা তুমি কি করবা বন্ধ করে দিবা। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে আয় বিবরণী ডেবিট, আয় বিবরণী ডেবিট, অপচয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, আয় বিবরণী ডেবিট, অপচয় হিসাব ক্রেডিট, আয় বিবরণী ডেবিট, অপচয় হিসাব ক্রেডিট। এখন অপচয় হিসাবটা কত হবে, অপচয় হিসাবটা এই যে উপরে 36,000 টাকা, এখানে 36,000 টাকা হবে। ঠিক আছে, এই যে 36,000 টাকা কত হবে 36,000 টাকা। ঠিক আছে, আচ্ছা, তার পরবর্তীতে 2022 সাল, সুপ্রিয় শিক্ষার্থীরা এখানেও কোনো মেশিন ক্রয় বিক্রয় করে নাই, তার মানে এখানেও সেম টাকাই হবে, যেহেতু প্রত্যেক বছর অপচয়ের পরিমাণ সমান, তার মানে এই যে 36,000 টাকা অপচয় হিসাব ডেবিট, পঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট, এখানেও আমাদের 36,000 টাকা। তারপরে এই অপচয় হিসাবটা তুমি বন্ধ করে দিবা। যাবতীয় খরচ বন্ধ করতে গেলে খরচগুলো আমাদের ক্রেডিট করতে হয়, আয় বিবরণী ডেবিট করতে হয়, তার মানে এই যে আয় বিবরণী ডেবিট, অপচয় হিসাব ক্রেডিট। টাকা কত সেম 36,000 টাকা, 36,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা জাবেদাটি বুঝতে পেরেছো। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। তার পরবর্তীতে আসো আমাদের ঘ নাম্বার রিকোয়ারমেন্টটি কি বলেছে। ঘ নাম্বার রিকোয়ারমেন্টটি বলেছে মেশিন হিসাব ও অপচয় হিসাবের খতিয়ান প্রস্তুত করো। ঠিক আছে, প্রথম 3 বছরের জন্য, অর্থাৎ মেশিনের খতিয়ান করার জন্য বলেছে এবং অপচয়ের খতিয়ান করার কথা বলেছে। এখন একটা জিনিস খেয়াল করো, যেহেতু 3 বছরের জন্য বলেছে, তাহলে মেশিন এই যে 2020 সাল, 2021 সাল এবং 2022 সাল, এই 3টা সালের মধ্যে আমাদের মেশিন সংক্রান্ত জাবেদা আছে কোনটার মধ্যে, এই যে 2020 সালের মধ্যে। ঠিক আছে, শুধু একবার আছে, জানুয়ারির 1 তারিখে শুধু একবার আছে। এখন তুমি যদি খতিয়ান করতে চাও তাহলে তোমার খতিয়ানটা কিভাবে করবা চলো আমরা দেখে আসি। এই যে আমরা এখানে লিখলাম মেশিন হিসাব, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, ডেবিট ক্রেডিট। এটা আমরা চলমান জেরসকে একটি ছক কেটে নিলাম, চলমান জেরসকে আমরা কি করে নিলাম একটা ছক কেটে নিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন জাবেদাটা একটু খেয়াল করো। এই যে জাবেদার মধ্যে 2020 সালে বলা আছে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 2 লক্ষ টাকা। এখন তুমি যেহেতু মেশিনের খতিয়ান করতেছ, এখন মেশিনের পাশের নামটা বিবরণের ঘরে লিখতে হবে। মেশিনের পাশের নাম কি নগদান হিসাব। এর জন্য এখানে দেখো এই যে 2020 সাল জানুয়ারির 1 তারিখ নগদান হিসাব লিখেছি এবং টাকাটা কোথায় লিখবো, এই যে টাকাটা দেখো তুমি যার খতিয়ান করতেছো সেইকে মেশিন হিসাব। এখন কথা হচ্ছে এই যে মেশিন হিসাব কোথায় আছে, মেশিন হিসাব ডেবিট করে আছে, তাহলে অবশ্যই তোমার টাকাটা ডেবিট দিকে লিখতে হবে। কত টাকা 2 লক্ষ টাকা। এই যে তুমি লিখলা এই যে 2 লক্ষ টাকা। এখন এই 2 লক্ষ টাকা তুমি ব্যালেন্সের করো, ডেবিট দিকে লিখলা 2 লক্ষ টাকা। ঠিক আছে, তার পরবর্তীতে 2021 সাল এবং 2022 সালও করতে হবে, কিন্তু 2021 সালে নতুন করে কোনো মেশিন ক্রয় করে নাই। তার মানে যেহেতু তারা বলেছে 2021 এবং 22 করতে হবে, তার মানে শুধু ব্যালেন্সটা তুমি নামাবা। এই যে 2021 সাল ডিসেম্বরের 31, যেহেতু নতুন করে কোনো ক্রয় করে নাই, তাহলে এই যে ব্যালেন্স, এই যে শুধু ব্যালেন্সের করে কাজ করবা, এখানে কাজ হবে না, কারণ যেহেতু তুমি ক্রয় বিক্রয় করো নাই। ঠিক আছে, তাহলে ব্যালেন্স কত ছিল 2 লক্ষ টাকা ছিল, তুমি এখানে 2 লক্ষ টাকায় রাখলা। তারপরে 2022 সাল ডিসেম্বরের 31, এখানেও আবার ব্যালেন্স লিখবা। কেন ব্যালেন্স লিখবা, কারণ 2022 সালেও নতুন করে কোনো মেশিন ক্রয় বিক্রয় করে নাই। ঠিক আছে, তাহলে এই যে ব্যালেন্স নিয়ে তুমি টাকাটা কত ছিল ব্যালেন্সের করে 2 লক্ষ টাকা, তুমি ব্যালেন্স 2 লক্ষ টাকা লিখে দিলা। আশা করি এটা বুঝতে পেরেছো। তার পরবর্তীতে দেখো কি বলেছে, অপচয় হিসাবের খতিয়ান করার জন্য। এখন আসো আমরা এখানে লিখলাম অপচয় হিসাব। এই যে আমরা কি লিখলাম অপচয় হিসাব, অপচয় হিসাবের খতিয়ানটা আমরা কি করলাম, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, ডেবিট ক্রেডিট। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা তুমি একটু খেয়াল করবা, জাবেদার মধ্যে 2021 সালের মধ্যে অপচয় সংক্রান্ত জাবেদা আছে দেখো 2টা। এই যে প্রথম হচ্ছে এই যে একটা, এই যে 2টা। তাহলে এখানে আসো এই যে অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। তুমি কার খতিয়ান করতেছো, তুমি খতিয়ান করতেছো অপচয়ের, তাহলে অবশ্যই অপচয়ের পাশের নামটা লিখতে হবে। পাশের নামটা কি, পুঞ্জীভূত অপচয়। তাহলে আমরা এখানে লিখলাম এই যে 2020 সাল ডিসেম্বরের 31 পুঞ্জীভূত অপচয়। এখন যেহেতু অপচয়ের খতিয়ান করতেছো, অপচয়টা আমাদের কোন দিকে আছে,
ডেবিট দিকে আছে, ডেবিট দিকে কত আছে 36,000 টাকা আছে। তাহলে অবশ্যই তোমার কি করতে হবে, অবশ্যই এই যে ডেবিট দিকে তুমি 36,000 টাকা লিখলা এবং এটা ব্যালেন্সের ঘরেও তুমি 36,000 টাকা লিখে দিলা, ব্যালেন্সের ঘরেও 36,000 টাকা লিখে দিলা। তার পরবর্তীতে আসো সুপ্রিয় শিক্ষার্থীরা 2020 সালে আবারও আরেকটা জাবেদা দিতে হয় অপচয় হিসাব বন্ধ করার জন্য। এই যে আয় বিবরণী ডেবিট, অপচয় হিসাব ক্রেডিট। যেহেতু তুমি খতিয়ান করতেছ অপচয়ের, তাহলে অবশ্যই অপচয়ের পাশের নামটা দেখতে হবে কি আয় বিবরণী। তাহলে বিবরণের ঘরে তোমার কি লিখতে হবে আয় বিবরণী। এখন লিখলাম আয় বিবরণী। এখন কথা হচ্ছে অপচয়টা কোন দিকে আছে, দেখো এই যে অপচয়টা আছে ক্রেডিট দিকে, অপচয়টা আছে ক্রেডিট দিকে। কত টাকা 36,000 টাকা। তাহলে অবশ্যই তোমার ক্রেডিট দিকে এই যে আয় বিবরণী দিয়ে ক্রেডিট দিকে, এই যে ক্রেডিট দিকে লেখলা কত 36,000 টাকা। তাহলে তোমার ডেবিট ব্যালেন্স ছিল 36,000 টাকা, নতুন করে ক্রেডিট হয়ে গেছে 36,000 টাকা। তাহলে আর তোমার কোনো ব্যালেন্সই থাকলো না, ডেবিট ক্রেডিট কোনো ব্যালেন্সই থাকলো না। আশা করি বুঝতে পেরেছো। 2020 সাল শেষ। তারপরে আসো 2021 সাল। 2021 সালে এসে দেখো এই যে আবারও দুইটা জাবেদা, একটা হচ্ছে অপচয় হিসাব ডেবিট, পঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। তাহলে এই যে অপচয়ের পাশের নামটা পঞ্জীভূত অপচয়। তাহলে 2021 সাল ডিসেম্বরের 31 পঞ্জীভূত অপচয় লিখলাম। যেহেতু অপচয়টা ডেবিট ছিল এই জন্য তুমি ডেবিট দিকে লিখলা হচ্ছে এই যে 36,000 টাকা। তাহলে এই ব্যালেন্সটা সরাসরি ডেবিটের ব্যালেন্সে চলে গেল 36,000 টাকা। তার পরবর্তীতে আরেকটা জাবেদা হয়, এটা হচ্ছে আয় বিবরণী ডেবিট, অপচয় হিসাব ক্রেডিট। যেহেতু অপচয়টা আমাদের ক্রেডিট ছিল, যেহেতু অপচয়টা আমাদের ক্রেডিট ছিল, তাহলে অবশ্যই কি করতে হবে ক্রেডিট দিকে তোমার লিখতে হবে টাকাটা। এই যে আয় বিবরণী ডেবিট। এখন এই যে তুমি ক্রেডিট দিকে লেখলা কত 36,000 টাকা। তোমার ডেবিট ব্যালেন্স ছিল 36,000 টাকা, ক্রেডিট হয়ে গেলে আবার নতুন করে 36,000 টাকা। তাহলে তোমার আর কোনো ব্যালেন্সই থাকলো না, ঠিক আছে, ব্যালেন্স নীল হয়ে গেল। পরবর্তীতে আসো 2022 সাল। সেম জিনিস, এই যে অপচয় হিসাব ডেবিট, পঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট, অপচয় হিসাব ডেবিট, পঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে একটু খেয়াল করো, এই যে পঞ্জীভূত অপচয় হিসাব লিখলাম, যেহেতু অপচয়টা ডেবিট ছিল ডেবিট লিখলাম, ব্যালেন্সটা আমরা ডেবিট করে লিখে দিলাম। তার পরবর্তীতে আসো দেখো এই যে অপচয় হিসাব ক্রেডিট, পাশের নামটা আয় বিবরণী, এই জন্য লিখলাম এই যে আয় বিবরণী কত টাকা। এখন এই যে অপচয় ছিল ক্রেডিট 36,000 টাকা, তুমি আয় বিবরণী লিখে এই যে ক্রেডিট বরাবর, এই যে ক্রেডিট বরাবর তুমি কি লিখলা 36,000 টাকা। তোমার ব্যালেন্স ছিল 36, ডেবিট ব্যালেন্স, ক্রেডিট হয়ে গেল 36, তাহলে তোমার কোনো ব্যালেন্স থাকলো না, ব্যালেন্সটি নীল হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।